হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 8-এর যে বাংলা টেক্সট বই আছে সেখানে সমরেশ বসুর লেখা আদাব এই যে গল্পটির ওপর বেস করে তোমাদের হাতে কলমে যতগুলো অনুশীলনী দেওয়া আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তা প্রথমেই দেখো একের প্রশ্ন, সমরেশ বসুর ছদ্মনাম কী? তাহলে এখানে উত্তরটা তোমরা লিখবে। দেখো, কালকুট ছদ্মনামে তিনি অনেক ভ্রমণ কাহিনী লিখেছেন, তাহলে তার ছদ্মনাম হচ্ছে কালকুট। আর তার লেখা দুটি উপন্যাসের নাম কি? এখানে দেখো উপন্যাসগুলির মধ্যে আছে বিটি রোডের ধারে, গঙ্গা, শেখল ছাড়া, হাতির খোঁজে। আমি উত্তরগুলো একবার পরিষ্কার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো স্টুডেন্টস, এখানে তোমরা দেখো সমরেশ বসুর ছদ্মনাম কালকুট, এছাড়াও তার অন্য একটি ছদ্মনাম হচ্ছে ভ্রমর। আর তার লেখা দুটি উপন্যাসের নাম এখানে দিয়েছে গঙ্গা আর বিবর। ঠিক আছে, তোমরা চাইলে অন্য উপন্যাসের নামও কিন্তু লিখতে পারো। এবারে 2-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। কোন সময় পর্বের কথা গল্পে রয়েছে? তো এখানে দেখো উত্তরটা তোমরা লিখবে। আলোচ্য গল্পে ব্রিটিশ শাসনের শেষ দিকে 1946 খ্রিস্টাব্দের সময় পর্বে দাঙ্গা বিধ্বস্ত বাংলার কথা গল্পে রয়েছে। তো স্টুডেন্টস, আমি এটা কিন্তু তোমাদের একটা খুব সুন্দর সহায়িকা থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রতিটা উত্তর খুব সুন্দর করে লেখা আছে। তা আমি পরপর আর বইতে না গিয়ে তোমাদের এখান থেকেই পড়ে পড়ে উত্তরগুলো বলে দিচ্ছি। 2-এর প্রশ্ন, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী দুটির পরিচয় দাও। উত্তর লিখবে ডাস্টবিনের দুই পাশের একজন মুসলমান, সে নায়ের মাঝি, এবং অন্যজন হিন্দু, সে সুতকলের কর্মী। 2-3 প্রশ্ন, ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে? উত্তর লিখবে বক্তা মাঝির বগলে থাকা পুঁটুলির প্রতি ইঙ্গিত করে। 2-4 গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? উত্তর লিখবে গল্পে বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। 2-5 সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল, তাই এই হাসির কারণ কি? উত্তরটা লিখবে নায়ের মাঝির সঙ্গে তার বিবিজানের সাক্ষাৎ লাভের সম্ভাব্য একটি কথা কল্পনা করে সুতা মজুরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল। এবারে দেখো 3-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-1 প্রশ্ন, শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, লেখকের অনুসারে গল্প ঘটনার রাতের দৃশ্য বর্ণনা করো। এখানে উত্তরটা এভাবে শুরু করবে যে ভয়ঙ্কর রাতের দৃশ্য। আদাব গল্পের শুরুতেই দাঙ্গা আতঙ্কিত বাংলার ভয়াবহ রূপ উঠে এসেছে। নিস্তব্ধ অন্ধকার রাত, চারিদিকে গুপ্তঘাতকীর দল, সব সময় ছুটে চলেছে মিলিটারি গাড়ি, তাতে কেঁপে উঠছে চারিদিকের নিস্তব্ধতা। তার মধ্যে একটা গাড়ি পাক খেয়ে যায় ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে। আর এমনই অন্ধকার রাত যে রাতে বেড়ে উঠেছে চোরাগোপ্তাদের পৈশাচিক উল্লাস। হিংসায় উন্মত্ত মানুষগুলি দা, সরকি, লাঠি, ছুরি নিয়ে পরস্পরকে হত্যা করতে ছুটোছুটি করছে, যেন এক নরকীয় পরিস্থিতি। অবাধে লুঠতরাজ চলছে, নরপশুদের বিকৃতি উল্লাসে রাত্রি ফেটে পড়ছে, বস্তিতে আগুন লাগানো হচ্ছে, কানে ভেসে আসছে অসহায় নরনারীর আর্তনাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি চালাচ্ছে। 3-2 প্রশ্ন দেখো, হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, ডাস্টবিন নড়ে ওঠার অব্যবহিত পরে কি দেখা গেল? উত্তর লিখবে যে ডাস্টবিনটি নড়ে ওঠার অব্যবহিত পরে দেখা গেল ডাস্টবিনের দুটি পাশে দুটি মানুষ নিস্পন্দ, নিশ্চল, তাদের বুকের স্পন্দন যেন তালহারা, ধীর। 4টি চোখে ফুটে উঠেছে ভয়, সন্দেহ আর উত্তেজনা। পরস্পরের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই, দুজনে দুজনকে ভাবছে খুনি, অচিরেই যেন তারা পরস্পরকে আক্রমণ করবে। 3-3 প্রশ্ন দেখো, হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তরটা লিখবে আদাব গল্পে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতির আবহ পরিবেশ রচিত হয়েছে তা বিশেষভাবে চোখে পড়ার মতো। যেমন ডাস্টবিনের ধারে সদ্য পরিচিত দুই ভিন্নধর্মী মানুষ একসঙ্গে বিড়ি খায়, সুখ দুঃখের কথা বলে। বিশেষ করে দাঙ্গার ফলে মুসলমান নায়ের মাঝি বলে তার নৌকো হারানোর কথা, আর সুতো মজুর জানায় তার
বোনের বিধবা হওয়ার কাহিনী। তারা বুঝতে পারে না মানুষ এত নির্মম হয় কি করে। এইভাবে দুজনে শহরের গুলিখুঁজিতে লুকোয়, পরস্পরকে পালিয়ে যেতে সাহায্য করে। সুতো মজুর মাঝির পরিবারের কথা ভাবে আর তার মৃত্যুতে বেদনাহত হয়ে ওঠে। এমনকি মাঝির ভাই সম্ভাষণও বুঝিয়ে দেয় গল্পে তাদের পারস্পরিক নির্ভরতা। 3-4 প্রশ্ন মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কিভাবে ধরা পড়েছে তার দৃষ্টান্ত সহ আলোচনা করো। উত্তরটা লিখবে, শহরে দাঙ্গা বেঁধেছে হিন্দু মুসলমানে, কখনো শোরগোল কখনো নিশ্চুপ। মৃত্যুতে যেন মানুষের শরীর স্তব্ধ হয়ে আসে, তেমনই স্তব্ধতা চারিদিকে। নায়ের মাঝি আর সুতা মজুর জানে না কার দিক থেকে কখন মৃত্যু ঘনিয়ে আসতে পারে। ডাস্টবিনকে ঘিরে দুটি মানুষ ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, ছেলে মেয়েদের কথা, কিন্তু তারা জানে না প্রাণে বেঁচে বাড়ি ফিরবে কিনা। কথা নেই, বার্তা নেই, হঠাৎ বজ্রপাতের মতো কোথা থেকে নেমে আসে দাঙ্গা। মানুষের মধ্যে হাটে বাজারে এই হাসাহাসি, বাক্যালাপ আর মুহূর্তেই খুন খারাপি, এমনই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্ত এ গল্পে ধরা পড়েছে। 3-5 প্রশ্ন, এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটটি আলোচনা করো। উত্তর লিখবে, আদাব গল্পের ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে লেখক 1946 খ্রিস্টাব্দে সংগঠিত হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গাকে ইঙ্গিত করেছেন। 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ব্রিটিশ রাজের অবসানের পর ভারত দ্বিখণ্ডিত স্বাধীনতা পায়। সাম্প্রদায়িক রাজনীতির বীজ ভারতবর্ষকে ভারত ও পাকিস্তানে বিভক্ত করে। ব্রিটিশ সরকার এই দেশের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন তৈরি করেছিল তার পরিণতি 1946 খ্রিস্টাব্দের সাম্প্রদায়িক দাঙ্গা। শহরে তখন 144 ধারা আর কারফিউ জারি হয়েছে, যার ফলে দলবদ্ধভাবে কোথাও ঘোরাঘুরি করা যাবে না কিংবা নির্দিষ্ট সময় ছাড়া বাড়ি থেকে রাস্তায় বেরোনো চলবে না। সব সময় চলছে মিলিটারি টহল। কিন্তু তার মধ্যেই কোনো জায়গা থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ, শোরগোল। কারণ হিন্দু ও মুসলমানের মধ্যে দাঙ্গা বেঁধেছে, যে যাকে পারে হত্যা করছে। গুপ্তঘাতকের দল ছড়িয়ে আছে চারিদিকে, সুযোগ পেলেই তারা পরস্পরকে হত্যা করতে উদ্যত। অথচ হাটে বাজারে মানুষের মধ্যে কত হাসাহাসি, কথোপকথন, আর তারপরেই সবাই মেতে ওঠে এমন নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডে। 4 দাগে আছে নিম্নলিখিত বাক্যগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। 4-1, রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। তাহলে এই যে বাক্যটা দেয়া আছে এটার এবার আমাদেরকে তাৎপর্য লিখতে হবে। এই লাইনটার উৎস কি না, উদ্ধৃতাংশটি সমরেশ বসুর লেখা আদাব গল্প থেকে গৃহীত। তাৎপর্য হচ্ছে এখানে লেখক ইতিহাসের একটি বিশেষ সময়ের কথা বলেছেন, সালটা 1946। বাংলাদেশের প্রধান শহরে তখন দাঙ্গা বেঁধেছে হিন্দু মুসলমানে। সেই দাঙ্গা ঠেকাতে রাতের শহর ছুটে চলেছে মিলিটারি টহলদার গাড়ি, যার শব্দে কেঁপে উঠেছে রাত্রির নিস্তব্ধতা। এমনই একটি গাড়িকে দেখা গেল ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে পাক খেতে। এই কথাটি লেখক উক্ত পংক্তির মাধ্যমে বলেছেন। 4-2 দেখো, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিষ্পন্দ নিশ্চল। উৎস হচ্ছে উদ্ধৃতাংশটি সমরেশ বসুর আদাব গল্প থেকে গৃহীত। এই লাইনটা তাৎপর্য কি না, লেখক 1946 খ্রিস্টাব্দের দাঙ্গা বিধ্বস্ত একটি শহরের ছবি ফুটিয়ে তুলেছেন আলোচ্য পংক্তির মাধ্যমে। এখানে ডাস্টবিনের পাশে যে দুটি নিষ্পন্দ নিশ্চল প্রাণীর কথা বলা হয়েছে তারা আসলে একজন হিন্দু সুতো মজুর আর অন্যজন মুসলমান নায়ের মাঝি। উভয়ের দৃষ্টি ভয়, সন্দেহ আর উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে বলে তাদের এরকম অবস্থা। 4-3, স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। উৎস হচ্ছে উদ্ধৃতাংশটি সমরেশ বসুর আদাব গল্প থেকে গৃহীত। একজন হিন্দু ও একজন মুসলমান উভয়েই প্রাণ ভয়ে ভীত হয়ে একটি গলির সামনে পড়ে থাকা ডাস্টবিনের পাশে আশ্রয় নেয়। তখন কাছাকাছি শোরগোল শুনতে পেয়ে তারা সেখান থেকে পালানোর পথ খোঁজার চেষ্টা করে, কিন্তু অবস্থা ভালো না দেখে সুতো মজুর নায়ের মাঝিকে পালিয়ে যেতে নিষেধ করে। মাঝি ভাবে সুতো মজুরের হয়তো কোনো বদ অভিপ্রায় আছে। এরকম কিছুক্ষণ চলতে থাকার পর সুতো মজুর নায়ের মাঝিকে জিজ্ঞেস করে মাঝি কোন জাতির লোক তা সে জানে না, শেষে যদি তাকে মারার জন্য
তাদের দলবল নিয়ে আসে। এরকম কথা শুনে আশ্চর্য হয়ে মাঝি তখনই স্থানকাল ভুলে রাগে দুঃখে চেঁচিয়ে ওঠে। 4 অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। এটার উৎস হচ্ছে ওই সেম স্টুডেন্ট সমরেশ বসুর আদাব গল্প থেকে উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। তাৎপর্য হচ্ছে দাঙ্গা বিধ্বস্ত একটি শহরে দুটি গলির মধ্যিখানে অবস্থিত একটি ডাস্টবিনকে ঘিরে একজন মুসলমান নায়ের মাঝি এবং অন্যজন হিন্দু সুতো মজুর গোপনে আশ্রয় নিয়েছে, কিন্তু তারা কেউই একে অপরের পরিচয় জানে না। অবশেষে সুতো মজুর নায়ের মাঝিকে একটি বিড়ি খেতে দেয়। তার জন্য চাই আগুন, কিন্তু ভিজে দেশলাই কাঠি জ্বলতে চায় না। একসময় মাঝি সুতো মজুরের হাত থেকে দেশলাইটি প্রায় ছিনিয়ে নিয়েই জেলে ফেলে, আর প্রকাশিত হয় তার আসল পরিচয়। চমকে ওঠে সুতো মজুর, কাঠি নিভে যায় বাতাসে। ঠিক সেই সময় অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় বড় হয়ে ওঠে। সমরেশ বসু এইভাবে আদাব গল্পে ইতিহাসের একটি বিশেষ সময়কে তুলে ধরেছেন। 4-5 দেখো সুতো মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। উৎস হচ্ছে সমরেশ বসুর আদাব গল্প থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত হয়েছে। তাৎপর্য, নায়ের মাঝি আর সুতো মজুর দাঙ্গা বিধ্বস্ত একটি শহর থেকে বাড়ির দিকে পা বাড়ানোর চেষ্টা করে, কিন্তু নানা প্রতিকূল অবস্থা তাদের বাধা দেয়। তবে বাদামতলির ঘাটের সন্ধান পেয়ে মাঝি সেদিকে যাবে বলে স্থির করে। সুতো মজুর বিপদের আশঙ্কায় তার কামিজ চেপে ধরে, কিন্তু তবুও মাঝি চলে যেতে চায়। সুতো মজুরকে সে খুব কাকুতি মিনতি করেই জানায় তাকে যেন সে ছেড়ে দেয়। কাল ঈদ, ছেলেমেয়েরা নতুন জামা পরবে, বাপজানের কোলে চড়বে। এরকম একটা দৃশ্যের কল্পনা করে মাঝি সুতো মজুরের কথা রাখতে পারে না। তার গলার স্বরে বিষণ্ণতা নেমে আসে। ঠিক এরকম একটি মুহূর্তে সুতো মজুরের বুক টনটন করে ওঠে। 4-6 ভুলুম না ভাই এ রাত্রের কথা। উৎস হচ্ছে 1946 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে লেখা সমরেশ বসুর আদাব গল্প থেকে এই পংক্তিটি উদ্ধৃত। তাৎপর্য হচ্ছে এখানে হিন্দু সুতো মজুর আর মুসলমান নায়ের মাঝি দাঙ্গা বিধ্বস্ত একটি শহরে একটি ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয়, কারণ কোনো মানুষ 144 ধারা আর কারফিউ জারি থাকার ফলে দলবদ্ধভাবে প্রকাশ্যে সন্ধেবেলায় বেরোতে পারছে না। কিন্তু গল্পে উল্লিখিত দুজন মানুষ আলাদা সম্প্রদায়ের হলেও তারা উভয়ই শ্রমজীবী এবং উভয়ই দুঃখ দারিদ্র্যের শিকার, দাঙ্গার শিকার। তাই দুজনে পরস্পরের প্রতি সহানুভূতিশীল, পরস্পরের সহমর্মী। সেজন্য মৃত্যু বিভীষিকাময় শহরের মধ্যে থেকে মাঝি 7-8 দিন পর নিজের বাড়ি যেতে চায়, কিন্তু সুতো মজুর তার বিপদের কথা ভেবে বারবার বাধা দেয়। তার এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে মাঝি তাকে জানায় সেই রাত্রের কথা ভুলবে না। এইবারে দেখো তোমাদের 5-এর দাগে আছে নিচের বাক্যগুলি থেকে অব্যয় পদ খুঁজে নিয়ে কোনটি কোন শ্রেণীর অব্যয় তা নির্দেশ করো। 5-1 শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। তো এখানে দেখো, এখানে আরটা হচ্ছে সংযোজক অব্যয়। 5-2 তারা গুলি ছুটছে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। এখানে ও হচ্ছে সংযোজক অব্যয়, ঠিক আছে। এ দেখো আইন ও শৃঙ্খলা, এখানে ওটা হচ্ছে সংযোজক অব্যয়। 5-3 উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এখানে এই কিন্তুটা হচ্ছে সংকোচক অব্যয়। 5-4 তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না, এখানে তোটা হচ্ছে আলংকারিক অব্যয়। 5-5 মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। যেনটা হচ্ছে সংশয়াত্মক বা সমুচ্চয়ী অব্যয়। 6-এর দাগে আছে নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে তাদের সন্ধিবিচ্ছেদ করো। এখানে দেখো প্রথমে 6-1 তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়ছে গুপ্তঘাতকের দল। তো স্টুডেন্টস এই লাইনটাতে দেখো চতুর্দিকে, এটাকে সন্ধিবিচ্ছেদ করবে, এটা সন্ধিবদ্ধ পদ চতুযুক্ত দিকে। 6-2 মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। এখানে উল্লাসটা হবে উৎযুক্ত লাশ। 6-3 নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। নির্জীবটা হচ্ছে নি যুক্ত জীব, এগুলো হচ্ছে সন্ধিবদ্ধ পদ। 5-4 দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। প্রতীক্ষা প্রতিযুক্ত ইক্ষা। 6-5 সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র।
এখানে দেখো নিস্তব্ধতা, এখানে কিন্তু দুটো সন্ধিবদ্ধ পদ আছে, নিস্তব্ধতা, নিযুক্ত স্তব্ধতা, আর আগ্নেয়াস্ত্র, আগ্নেয় যুক্ত অস্ত্র। আর বন্ধুরা বইতে যাচ্ছি না, এখানেই পরপর তোমাদের দেখাচ্ছি। 7 ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। ওয়ার্ডগুলো কি? চোরাগোপ্তা, পথনির্দেশ, নির্জীব, দীর্ঘ নিঃশ্বাস আর পোলামাইয়া। এখানে চোরাগোপ্তার ব্যাস বাক্য হচ্ছে যা চোরা তাই গোপ্তা, কর্মধারয় সমাস। পথ নির্দেশ হচ্ছে পথের নির্দেশ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। নির্জীব হচ্ছে নয় জীব, না তৎপুরুষ সমাস। দীর্ঘ নিঃশ্বাস হচ্ছে দীর্ঘ যে নিঃশ্বাস, সাধারণ কর্মধারয় সমাস। পোলা মাইয়া হচ্ছে পোলা ও মাইয়া দ্বন্দ্ব সমাস। এবারে দেখো 8 দাগে আছে নিম্নরেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। 8-1 দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে জায়গা। এখানে জায়গার কিন্তু কারক বিভক্তি নির্দেশ করা হয়েছে। অধিকরণ কারকে অন্তুস্তয় বিভক্তি। সন্দেহের দোলায় তাদের মন দুলছে, সন্দেহের হচ্ছে সম্বন্ধ পদে এর বিভক্তি। নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। এখানে ক্রোধে হচ্ছে করণ কারকে এ বিভক্তি। আর আমাগো কথা ভাবে কেডা, এখানে আমাগো হচ্ছে সম্বন্ধ পদে গো বিভক্তি, আর কেডা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে, এখানে রুদ্ধ নিঃশ্বাসে হচ্ছে করণ কারকে এ বিভক্তি। 9 দাগে আছে নিচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন কোন নিয়ম কাজ করেছে লেখো। হেই পারে নারায়ণগঞ্জ, ডাইকা আঙুল আর চাঁদ। হেই পারে হচ্ছে সেই পারে বর্ণবিকার, নারায়ণগঞ্জ হচ্ছে নারায়ণগঞ্জ মধ্য স্বরলোপ আর বর্ণবিকার হয়েছে। ডাইকা হচ্ছে ডাকিয়া অপিনিহিতি, আঙুল হচ্ছে আঙ্গুল তারপর আঙ্গুলি বর্ণলোপ বর্ণাগম, চাঁদ হচ্ছে চন্দ্র ধ্বনিলোপ ধন্যাগম। ঠিক আছে। 10 দাগে আছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 10-1 রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। এটা হচ্ছে জটিল বাক্যে চেঞ্জ করতে বলা হয়েছে। লিখবে রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে যে গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল সেটি মিলিটারি টহলদার গাড়ি। খানিকক্ষণ চুপচাপ না সূচক বাক্যে, খানিকক্ষণ কোনো শব্দ নেই। 10-3 পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ প্রশ্নবোধক বাক্যে, পরিচয়কে স্বীকার করতে উভয়ের কেউ কি রাজি আছে? 10-4 শোরগোলটা মিলিয়ে গেল দূরে, এটা যৌগিক বাক্যে চেঞ্জ করতে বলা হয়েছে। শোরগোলটা হলো কিন্তু দূরে মিলিয়ে গেল। 10-5 মাঝি বলল চলো যেদিক হোক, পরোক্ষ উক্তিতে চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে মাঝি উদ্দিষ্ট ব্যক্তিকে যেদিকে খুশি যাওয়ার জন্য বলল। 11 দাগে আছে ক্রিয়ার কাল নির্দেশ করো। 11.1 কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে, এটা হচ্ছে সাধারণ অতীতকাল। 11.2 সন্দেহের দোলায় তাদের মন দুলছে, এটা ঘটমান বর্তমান কাল। 11.3 ধারে কাছেই জ্যান লাগছে, এটা হচ্ছে পুরা গঠিত বর্তমান কাল। 11.4 অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে, এটা ঘটমান বর্তমান কাল। 11.5 বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, এটা হচ্ছে পুরা গঠিত বর্তমান কাল। আরও নিচের শব্দগুলি শ্রেণীবিভাগ করো। শব্দগুলি হচ্ছে মজুর, লিগওয়ালো, পুলিশ, নসিব আর রাত্রি। মজুর হচ্ছে বিশেষ্য ফরাসি শব্দ, লিগওয়ালো হচ্ছে বিশেষ্য প্রত্যয় গঠিত মিশ্র শব্দ, পুলিশ বিশেষ্য ইংরেজি শব্দ, নসিব বিশেষ্য আরবি শব্দ, রাত্রিও বিশেষ্য তৎসম শব্দ। তো স্টুডেন্টস এখানেই কিন্তু আমাদের অনুশীলনী শেষ হচ্ছে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেলটাকেও অলে প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তোমাদের জন্য আর কী কন্টেন্ট আপলোড করবো সেটা কমেন্টে জানিও। ভিডিওটা যতটা পারবে নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করবে স্টুডেন্টস। থ্যাংক ইউ।